স্যাড বাট ট্রু। আমি সাদ রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব আগামী নির্বাচনকে সামনে রাইখা জামায়াত এনসিপি যেই জোট তারা যেই পরিমাণ সাকসেসফুল হবে ভাবতেছিল তারা সেটা কেন হইতে পারতেছে না। আপনারা নিশ্চয়ই দেখছেন যে গত কয়েকদিন তারেক রহমান সাহেব দেশব্যাপী যে সমাবেশ ইত্যাদি প্রচারণা চালাইতেছেন, তাতে কইরা তার দিকে দেশের মানুষের গণমাধ্যমের সব কিছু মিলে তার দিকে যেই পরিমাণ একটা ফোকাস দেখা যাচ্ছে সেইটা এনসিপি জামায়াত জোটের মধ্যে দেখা যাচ্ছে না। এবং নির্বাচনের প্রায় ২-৩ সপ্তাহ আগেই আমরা যদি নির্বাচনের ফলাফল একভাবে ভাইবা নিতে চাই সেটা আমরা ভাইবা নিতে পারতেছি। বেশ কয়েকটা ইন্ডিকেটর এখানে আছে, যেমন আমরা বলতে পারি যে বিশেষ করে গণমাধ্যমে আপনি যদি বিএনপি এবং অন্যদিকে এনসিপি জামাত জোটকে পাশাপাশি রাইখা দেখেন তাইলে আপনি বুঝবেন যে উভয় বা দুইজনের ফোকাস বা দুইজনকে মানুষ যেভাবে নিচ্ছে বা নির্বাচনকে সামনে রেখে যে গুরুত্ব সহকারে দুইটা জোটকে দেখতেছে বা দুইটা পার্টিকে দেখতেছে, সেখানে এনসিপি জামাত জোট অনেকটাই মানুষের ফোকাস কম পাচ্ছে। অন্যদিকে তারেক রহমান সাহেবের যে নির্বাচনী প্রচারণা, এনসিপি জামাত জোট বা জামায়াত এনসিপি জোট মূলত সেই প্রচারণারই এক ধরনের মিমিক্রি বা এক ধরনের অনুকরণ নির্ভর প্রচারণা চালাইতেছে। আপনারা জানেন যে জামায়াত এনসিপি জোট বা এটাকে আমরা যতই জোট বলি না কেন, এইটা মূলত একটা জামায়াতেরই অবস্থান এবং জামায়াত এখানে এতই মুখ্য একটা দল যে এখানে তাদের যে জোট সঙ্গী তাদেরকে আসলে আমাদের সেইভাবে হিসাব করারও দরকার পড়ে না। ফলে আমি মূলত সাতটা ফ্যাক্টর নিয়ে আজকে আলাপ করব, যে সাতটা ফ্যাক্টর মূলত জামায়াতে ইসলামেরই তৈরি করা ফ্যাক্টর এবং এই ফ্যাক্টরগুলোর কারণেই আমি মনে করি যে নির্বাচনের প্রায় ২-৩ সপ্তাহ আগেই আসলে জামায়াতে ইসলাম নির্বাচনের যে রেস বা যে দৌড় সেখান থেকে পিছায় পড়ছে। প্রথম যেটা আপনারা জানেন যে জামায়াতে ইসলাম এবার যেই নির্বাচনটা করতেছে সেই নির্বাচনে তাদের প্রধান পয়েন্ট হচ্ছে ঈমান এবং বেহেশত। আপনি যদি জামায়াতে ইসলামে ভোট না দেন তাইলে আপনি বেহেশতে যাইতে পারবেন না। এই যে কথাগুলো তারা বলতেছে, এইটা ভোটের রাজনীতিতে বা ভোটের মাঠে যতই চটকদার শোনাক না কেন, বাংলাদেশের মানুষ কার্যত অত বোকাও না, যার ফলে আসলে তারা আসলে জামায়াতে ইসলামের এই ধরনের কথাগুলোকে বাই করবে। ফলে জামায়াতে ইসলাম ঈমান এবং বেহেশতে নিয়ে যেটা করতেছে সেটা উপর দিয়ে অনেক চটকদার শোনাইলেও এটা জামায়াতে ইসলামের বিরুদ্ধে যাচ্ছে। প্রথমত, আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল বা কোরআন সুন্নাহ বা আল্লাহ এবং রাসূলের সঙ্গে শিরিক কুফরি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং এইটা দেশের মানুষ জানে। বাংলাদেশ একটা মুসলমান প্রধান দেশ এবং এইখানে মানুষকে যখন আপনি ঈমান চলে যাওয়ার ভয় দেখাবেন, মানুষ হয়তো এক ধরনের ভয় পাবে, কিন্তু মানুষ জানে যে তার ঈমান আসলে জামায়াতে ইসলামে ভোট না দেওয়ার কারণে যাবে না। ফলে তাদের ভোটের পুরা প্রচারণাটাই এক ধরনের অন্তঃসারশূন্য অবস্থায় গিয়ে পৌঁছাইতেছে। অন্যদিকে বেহেশতে নেওয়ার মালিক তো জামায়াতে ইসলাম না, বেহেশতে নেওয়ার মালিক আল্লাহ তাআলা। সো আপনি যখন বেহেশতে নেওয়ার মালিক হয়ে উঠতে চাইবেন এবং মানুষকে যখন সেই জায়গা থেকে একটা ভয় দেখানোর চেষ্টা করবেন, মানুষের বাচ্চাকে ছুঁয়া তাকে কসম কাটাইয়া নানা ধরনের ভোট নিজের দলে নিয়ে আসার চেষ্টা করবেন, সেটা আসলে ভোটের রাজনীতিতে আপনার মনে হইতে পারে যে আপনি এখানে সাকসেসফুল হবেন, কিন্তু বাস্তবত আপনি এখানে কখনোই সাকসেসফুল হইতে পারবেন না। আপনার যে নির্বাচনী প্রচারণা সেটাই একভাবে আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়াইতে পারে। দ্বিতীয়ত, জামায়াতে ইসলাম এই ভোটের রাজনীতিতে ভোটের নির্বাচনের প্রায় ২-৩ সপ্তাহ আগে রেস থেকে একটু পিছায় পড়ার কারণ হইল যে তারা নির্বাচনকে সামনে রেখে এনসিপিকে সঙ্গে নিছে। এনসিপিকে সঙ্গে নেওয়ার কারণে তাদের যে ক্রেডিবিলিটি বা জামায়াতে ইসলামের যে একান্ত ক্রেডিবিলিটি ছিল সেইটা অনেকাংশেই হারাইছে। এনসিপি জামাতে যাওয়া যেই কথা, বিএনপিতে যাওয়া সেই কথা ছিল না। বিএনপি জামায়াতের তুলনায় আরও বড় পার্টি, ফলে এনসিপি যদি বিএনপির সঙ্গে যাইতো, এনসিপি সেখানে একটা অবস্থান বা সেখানে একটা উইং আকারে সেখানে যুক্ত হইতে পারতো। কিন্তু জামাত যখন এনসিপিকে নিছে, এনসিপির একটা অস্তিত্ব জামাতকে স্বীকার করতে হয়েছে এবং সেখানে আপনারা খুব ভালোভাবেই জানেন যে এনসিপি গত ১-১.৫ বছরে তাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা প্রতি মুহূর্তে নানাভাবে ক্রেডিবিলিটি হারাইছে। জুলাই আন্দোলন যখন হচ্ছিল, জুলাইয়ের গণ আন্দোলন যখন হচ্ছিল, তখন খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে তাদের জনপ্রিয়তা, এনসিপির এই যে নেতারা যারা মুখ্য লিডার এই দলের, তারা সবাই ব্যাপক মাত্রায় জনপ্রিয় ছিলেন। কিন্তু তারা যখন রাজনীতিতে সক্রিয় হইতে চাইলেন তখন তারা একদম শুরুতেই ইসলামিক পপুলিস একটা রাজনীতির দিকে ঝুঁকছেন এবং তারা মবের পক্ষে নানাভাবে সম্মতি উৎপাদন করছেন। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা এবং গণমাধ্যমের বিরুদ্ধে সরাসরি কথা বলছেন
এবং এই যে জোট কেন্দ্রিক যে রাজনীতিটা তারা একবার এক এক কথা বলছেন, এই সব কিছু মিলাইয়া তাদের ক্রেডিবিলিটি দিনে দিনে শুধু কমছে এবং তাদের মধ্যে অনেকের ব্যাপারেই দুর্নীতির নানা ধরনের অভিযোগ সামনে আসছে এবং গণমাধ্যমগুলো তাদের এসব দুর্নীতি নিয়ে খোলামেলা আলোচনা না করলেও তাদের দুর্নীতির ব্যাপারে মানুষ ওয়াকবিহাল ছিল। নির্বাচনকে কেন্দ্র কইরা তারা অনেকবার বলার চেষ্টা করছে যে তারা কোথাও যাবে না, তারা শাপলা কুলি নিচ্ছে, তারা বিএনপির দিকে যাবে না, জামাতের দিকে যাবে না। প্রথমে একবার তারা বা জামাতের যে ৮ দলীয় জোট সেখানে মানে একটা আন্দোলন করার জন্য সেখানে যুক্ত হয়েছিল, সকালে ঘোষণা দিল, বিকালে আবার সেখান থেকে সরে গেছে। তখন আবার মনে হয়েছে যে তারা বিএনপির দিকে যাইতে পারে, বিএনপিও তাদেরকে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। তো এক পর্যায়ে আবার তারা ঘুইরা জামাতের দিকে গেছে। ফলে এই পুরো প্রক্রিয়াটার মধ্যেই তারা মানে কনসিস্টেন্সি তাদের ছিল না, ফলে তাদের ক্রেডিবিলিটি প্রতি মুহূর্তে হারাইছে। এবং জুলাই ২৪-এর গণ আন্দোলনের সময় এই ছাত্রনেতারা মানুষের মধ্যে যেই পরিমাণ জনপ্রিয় ছিলেন তারা সেই জনপ্রিয় বাস্তবতায় নাই। এখন আপনি যদি চিন্তা করেন যে আগামী নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানের কাছে কত ভোট যাবে, এই প্রশ্নটা যদি আপনি করতে চেষ্টা করেন তাহলে দেখবেন যে এই যে বড় বড় লিডাররা তাদের খুব একজন বা দুইজন হয়তো জিততে পারেন, বা কেউই আসলে জেতার জন্য নির্বাচন করতেছেন না। ফলে জেতার আশাই যাদের নাই তাদেরকে যখন একটা দলে নেওয়া হইলো, তাদের অস্তিত্বটাকে এত বড়ভাবে নিয়ে আসা হইলো। এবং আপনারা জানেন যে জামাত ইসলাম জোটে যখন এনসিপি যুক্ত হয়েছে তখন এরকম আলাপও হচ্ছিল যে জামাত জোট যদি কোনোভাবে জিতে সেক্ষেত্রে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী ইত্যাদি। ফলে সব কিছু মিলাই এনসিপির যে এই জোটে যুক্ত হওয়া, এইটা শেষ পর্যন্ত জামায়াত জোটের জন্য এক ধরনের ক্রেডিবিলিটি হারানোর রাস্তা হয়েছে এবং তাদের যেই গুরুত্ব ছিল ভোটের রাজনীতিতে সেই গুরুত্ব তাদের কমতে শুরু করছে। তৃতীয়ত আমি যেটা বলবো যে তারা একটা ক্ষমতার প্রতীকে পরিণত হয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জেতা এবং সেগুলোকে ব্যবহার করার মাধ্যমে। আপনারা নিশ্চয়ই শুনছেন যে গতকালকে জামায়াতের এক এমপি প্রার্থী তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু সেটা ছিল মাদকের কারখানা, সেটা ছিল বেশ্যাখানা। ফলে এই যে ক্ষমতার যেই প্রতীক হয়ে ওঠা, ক্ষমতার যেই নির্লজ্জ বক্তৃতা, ক্ষমতার যে নির্লজ্জ বিকার, এগুলোর ভিতরে যে তাদের হাজির হওয়া, এইটা মানে জামাতের জন্য নির্বাচনের আগে এক ধরনের কাল হয়ে দাঁড়াইছে। এবং ছাত্র সংসদ নির্বাচনের যে পরে যেই নেতারা এখান থেকে বের হয়ে আসছেন, সর্বমিত্র চাকমার কথা বলতে পারি, তাকে ইসলামী ছাত্র শিবির সামনে রেখে তার মাধ্যমে এমন সব কাজকর্ম করাইছে পথচারীদের বিরুদ্ধে, গতকালকে দেখলাম শিশুদের বিরুদ্ধে। এই যে ক্ষমতার প্রতীক হয়ে ওঠা, ক্ষমতার রাজনীতিতে সরাসরি যুক্ত হয়ে যাওয়া, ক্যাডার ভিত্তিক পলিসির যে রাজনীতির যে বিষয়গুলো সামনে নিয়ে আসা, এগুলো আসলে জামাতের জন্য ভালো কিছু হয় নাই। এবং এই যে প্রতিটা পাবলিক ইউনিভার্সিটিতে তাদের যেই ছাত্র সংসদের বিজয়, এইটা ঘুরতি পথে আগামী জাতীয় নির্বাচনে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এবং নির্বাচনের ২-৩ সপ্তাহ আগেই আপনারা সেই জিনিসটা খুব স্পষ্টই দেখতে পাচ্ছেন। চতুর্থত আমি বলবো যে এই দেশের যে ভ্যালু ব্যবস্থা, এখানকার মধ্যবিত্ত বলেন বা এখানকার রিজিওনাল আলাদা আলাদা ভ্যালু ব্যবস্থা এবং এখানকার যে মেইন স্ট্রিম ধারণা, এখানকার মধ্যবিত্তের নিজস্ব কিছু আচার আচরণ আছে, সেখানে ইসলাম প্রশ্ন আছে, ইসলাম প্রশ্নের বাইরে অন্যান্য প্রশ্নও আছে। এই যে একটা ভ্যালু ব্যবস্থা, সেখানে মুক্তিযুদ্ধের প্রশ্ন, সেখানে প্রগতিশীল জীবন ধারার প্রশ্ন, তা মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন, এই প্রশ্নগুলোকে জামাতে ইসলাম তার যে আগের অবস্থান সেই অবস্থান থেকে বের হয়ে নতুনভাবে আর ডিল করে নেই। যেমন মুক্তিযুদ্ধের ব্যাপারে তার যে অবস্থান সেটা নতুনভাবে তারা ক্ল্যারিফাই করার চেষ্টা করে নেই। তারা মুখের কথা অনেক ধরনের বলছে, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এই যে মানে ছাত্র শিবির যে মানে ছাত্র সংসদগুলোতে জিতলো, তারা মুক্তিযুদ্ধকে নিয়ে মকারি করছে, তারা মানে জাতীয় সঙ্গীতকে নিয়ে মকারি করছে। মধ্যবিত্তের জীবনের যেই ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন, নারীর প্রশ্ন, নারীর স্বাধীনতার প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন, এই প্রশ্নগুলোকে তারা হাজির করে নাই। বরং তাদের নেতারা সবসময় নারীদের বিরুদ্ধে, নারীদেরকে যারা মানে লাথি মারছে এরকম ব্যক্তিবর্গকে বরং মানে তারা সেলিব্রেট করছে। এই সব কিছুর মধ্যে দিয়া এখানকার যে ভ্যালু ব্যবস্থা, এই ভ্যালু ব্যবস্থার থেকে যে তারা মানে এই ভ্যালু ব্যবস্থার সঙ্গে যে তারা আছে এরকম কিছু তারা পরিষ্কার করতে চায় নাই। ফলে আলটিমেটলি ভোটের রাজনীতিতে মানুষ যখন ডিসিশনটা নিবে যে সে কাকে ভোট দিবে, তখন সে তার যে বর্তমান এক্সিস্টিং যেই ব্যবস্থাপনার মধ্যে সে থাকে, তার যেই রাষ্ট্র, এই রাষ্ট্রের যেই প্রাইড, এই রাষ্ট্রের যেই মানে অসাংবিধানিক যেই স্তম্ভগুলা, মুক্তিযুদ্ধ বলেন, তার যেই জীবনাচারের প্রশ্ন বলেন, এই প্রশ্নগুলায় সে আসলে জামাতকে আর চুজ করতে পারতেছে না।
পঞ্চমত আমি যেটা বলবো যে জামায়াতে ইসলামের একটা বড় ভুল ছিল যে তারা অনেক বেশি তরুণ নির্ভর রাজনীতি করছে। তরুণদের ভোট যদি তারা পায় সেক্ষেত্রে একটা নির্দিষ্ট তরুণ অংশের ভোটই তারা পাবে। এই যে লোকটা যে জামায়াতের এমপির প্রার্থী যে কথাটা তিনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল মাদকের কারখানা, এটা একটা বেশ্যাখানা, এই যে কথাটা, এই কথাটা কিন্তু বেসিক্যালি একটা নির্দিষ্ট তরুণ বর্গকে তিনি টার্গেট করতেছেন, এবং সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির বা এই ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন করে এরকম একটা তরুণ গোষ্ঠী। কিন্তু তার বাইরে তো একটা ব্যাপক তরুণ অংশ আছে, এবং তাদের কাছে এই যে মেরুকরণ, এই যে তরুণরা তরুণদেরকে ঘৃণা করবে, এটা তো তাদের কাছে অনেক বড় একটা প্রশ্ন। এবং তরুণ যে টোটাল বাংলাদেশে আগামী নির্বাচনে যারা 2008-এ ভোট দেয় নাই, তারপরে নতুন ভোটার হয়েছে এরকম 5 কোটি মানুষ আছে। এই 5 কোটি তরুণ, তাদের কাছে তো জাস্ট একটা ইসলাম প্রশ্নই মুখ্য না, তাদের কাছে একটা বেগানা নারী এই প্রশ্নটাই মুখ্য না, তাদের কাছে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বেকারত্বের প্রশ্ন, তাদের কাছে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কর্মসংস্থানের প্রশ্ন। এবং তারা যে মানে এই যে জেনারেশন জি বলেন, এই যে একটা নতুন দুনিয়া, যে দুনিয়ার মানে ল্যাঙ্গুয়েজ ভিন্ন, ভাষা ব্যবস্থা ভিন্ন, সেই নতুন দুনিয়ায় তাদের যে স্বাধীনতার প্রশ্ন, তাদের যে পোশাক আশাক, নতুন যে সাংস্কৃতিক বিন্যাস, সেই জায়গায় তাদের যেই মানে হাজির নাজির হওয়া, এই যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলা তো জামাত ইসলাম ডিল করে নাই। তারা তরুণদেরকে ফোকাস করছে, কিন্তু তরুণদের কেবল একটা পপুলিস্ট অংশ যারা ইসলাম কেন্দ্রিক রাজনীতি করে, যারা নারী বিরোধী রাজনীতি করে, তাদেরকেই তারা মুখ্য করে তুলছে। ফলে আপনি যদি একটা 5 কোটি তরুণ ভোটারের কথা চিন্তা করেন, সেখানে কিন্তু আপনি কোনোভাবেই ধরে নিতে পারেন না যে 3 কোটি ভোটার বা 2.5 কোটি ভোটার আপনাদের আছে যারা আসলে কেবলই ইসলাম প্রশ্নকে মুখ্য করে রাজনীতি করে। বরং এই যে সোশ্যাল মিডিয়া স্ফিয়ারগুলোতে বা এই অনলাইন স্পেসে তাদের যেই হাজির হওয়া, হাজির থাকা ইসলামী ছাত্র শিবির বা তাদের, এটা তো আসলে একটা মানে কমপ্লিটলি একটা প্ল্যান, একটা পরিকল্পনা। ফলে এটা দিয়ে আপনার যে ভোটের রাজনীতি, সেখানে তো আপনি বিশেষ কিছু তুলতে পারবেন না, কারণ দেশের সব তরুণরা এই ইসলাম প্রশ্ন বা নারী বিরোধিতা, নারীকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে বর্গায়িত করার যে রাজনীতি, সেই রাজনীতি তো আসলে সাবস্ক্রাইব করে না। 6 নম্বরে আমি যেটা বলবো যে জামায়াতে ইসলাম আমরা শুনতে পাচ্ছি যে অনেক ধরনের ভোট বেশি তারা পাবে, মধ্যবিত্তের মধ্যেও তাদের একটা অবস্থান ইত্যাদি তৈরি হয়েছে, কিন্তু জামাতের নিজস্ব ভোট ব্যাংক আসলে অনেক কম। ফলে জামাত যদি অনেক ভালোও করে, সেটা বিএনপির যে নিজস্ব ভোট ব্যাংক, সেটাকে অতিক্রম করা তার জন্য কঠিন হবে। আমি একটা সিম্পল ডাটা বলি, 2008 সালে যে নির্বাচনটা হইল, সেটাই তো শেষ নির্বাচন আমরা বলতে পারি। 2008 সালের সেই নির্বাচনে জামায়াতে ইসলাম মানে ভোট পাইছিল 7% বা তার নিচে উপরে। জামাত এই পর্যন্ত যত নির্বাচন করছে সর্বোচ্চ ভোট তারা পাইছে 7%। অন্যদিকে 2008-এর যে নির্বাচন, সেখানে আওয়ামী লীগ ভোট পাইছিল 48%, বিএনপি ভোট পাইছিল 32 বা 34%, বা ধরলাম আমরা 30%। এখন এই যে 30%, সেই 30% ভোট তো বিএনপির নিজস্ব ভোট। অন্যদিকে আওয়ামী লীগের ভোট যদি এবার কমে, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, তাদের নানা ধরনের স্বৈরশাসন, গুম খুন ইত্যাদি যেই রাজনীতি, এটার কারণে আওয়ামী লীগের ভোট এই 50% থেকে এখন 20%-তে নেমে আসছে। ফলে আওয়ামী লীগকে 2008-এ যারা ভোট দিয়েছিল, তাদের একটা 30% এবারের ডিসাইডিং ফ্লোটিং ভোটার। এই ভোটাররা যদি জামায়াতে ইসলামের কাছে যায় বা বিএনপির কাছে যায়, তারাই আসলে ডিসাইড করবে যে কে জিতবে। আপনি জাস্ট চিন্তা করেন যে এই 30% ভোটারের মধ্যে 20% যদি জামাতের সঙ্গে যায়, তাইলে জামাতের মানে ভোট হয় 27% তরুণ ভোটারের বাইরে। অন্যদিকে এখানকার 10% যদি বিএনপির সঙ্গে যায়, বিএনপির ভোট দাঁড়ায় যায় 40%। ফলে জামাতের নিজস্ব ভোট ব্যাংক যেহেতু অনেক কম, ফলে তাদের ফাইটটা আসলে অনেক বড়। ফলে যেই দল 2008 সালে বা লাস্ট নির্বাচনে 7% ভোট পাইছে, তারা এবার একেবারে বিএনপির মতো একটা ওল্ড পার্টিকে বা পুরনো একটা পার্টিকে, যাদের নিজস্ব ভোট ব্যাংক আছে 30%-এর মতো, তাদেরকে অতিক্রম করে যাবে। বিষয়টা আসলে তেমন সহজ না। লাস্টলি বা 7 নম্বর আমি যেটা বলবো, সেটা হচ্ছে যে বিএনপির মধ্যে অলমোস্ট 80 থেকে 90 জন, সম্ভবত সংখ্যাটা 92 জন হবে, এরকম বিদ্রোহী প্রার্থী আছে। এই বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত যদি জিতেও যায়, সেক্ষেত্রে তারা বিএনপির সঙ্গে জোট করতে পারে। এটা বিএনপির একটা শক্তির জায়গা। এবং এনটি বিএনপি সেন্টিমেন্ট যদি থাকে, যে এক ধরনের সেন্টিমেন্ট এবারের নির্বাচনে হয়তো কাজ করবে, যে আমরা আওয়ামী লীগ বিএনপি দেখছি, এবার আমরা অন্য কিছু দেখতে চাই, সেক্ষেত্রে এই যে এনটি বিএনপি সেন্টিমেন্টের যেই ভোট, এই ভোটগুলা যে জামাতের দিকে যাইতে পারতো, সেখানকার একটা বড় অংশের ভোট এই স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীরা কাটবে।
ফলে অনেকেই আবার ভাবতেছে যে এই ভোটগুলা মানে বিএনপি থেকে কাটবে, কিন্তু বিএনপি থেকে কাটলেও নির্বাচনের পরে আপনি যদি চিন্তা করেন যে এই স্বতন্ত্র প্রার্থী কোথায় জোট করতে পারে বা কার সঙ্গে অ্যালাই হইতে তার জন্য বেশি সুবিধাজনক, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে বিএনপির দিকে ঝোঁকাটা তাদের জন্য অনেক বেশি আরামদায়ক এবং সুবিধাজনক। ফলে বিদ্রোহী প্রার্থী যে ফ্যাক্টরটা, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা শেষ পর্যন্ত জামায়াতের ভোট কাটবে। ফলে এই 7টা পয়েন্ট এটা যদি আপনি মানে ফ্যাক্টর আকারে দেখেন, তাইলে আপনি বুঝবেন যে নির্বাচনের 2-3 সপ্তাহ আগে ঠিক কী কারণে জামায়াতে ইসলাম আসলে ভোটের রাজনীতির যে রেস সেখান থেকে। আমি এই 7টা পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করতে চাই যে জায়গাটা, সেটা হচ্ছে যে তারেক রহমান যখন পলিসি বেইজ রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতিতে একটা নতুন ল্যাঙ্গুয়েজের আবির্ভাব ঘটাইতে চাচ্ছেন, তখন তারা এই ইমান নির্ভর রাজনীতি, যে জামায়াতে ইসলামকে ভোট না দিলে ইমান থাকবে না ইত্যাদি, যেই অকারণ মানে জাস্ট পপুলিস্ট রাজনীতি ছাড়া আর কিছুই করতেছে না, এইটা আগামী নির্বাচনে একটা খুবই গুরুত্বপূর্ণ ডিসাইডিং ভূমিকা হিসাবে হাজির হবে। ফলে এই 2টা প্রশ্নের উপরে দাঁড়ায় যদি মানুষ ভোট দেয়, মানুষ আগামী 1-2 সপ্তাহের মধ্যেই যেহেতু ডিসিশনটা নিবে, ফলে মানুষের জন্য খুব ক্লিয়ার হয়ে যাবে যে মানুষ আসলে কাকে ভোট দিতে চায়।